কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিডিও ছড়ানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার সাথে জড়িত মূল আসামি পলাতক রয়েছে। পুলিশ জানায়, মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় ভুক্তভোগী ফজর আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আজ ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচকিত্তা গ্রামে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের এই ঘটনা ঘটে। ফজর আলীকে স্থানীয়রা আটক করে মারধর করে। এই ঘটনায় পরে সুযোগ বুঝে আহত অবস্থায় সে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অপরাধে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ফজর আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী। এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গেল ২৬ জুন রাতে উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফজর আলীকে স্থানীয়রা আটক করে মারধর করে। পরে সুযোগ বুঝে আহত অবস্থায় সে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্কার ঐক্য পরিষদ এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছে। দর্শক, এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, কমপ্লিট শাটডাউন কর্মসূচির তো আজ দ্বিতীয় দিন, কি বলছেন আন্দোলনকারীরা? শুভন, দ্বিতীয় দিনের কর্মসূচি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। সকাল ৯টার পরপরে কিন্তু এনবিআর কর্মকর্তারা যারা আন্দোলন অবস্থায় রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছেন এবং তাদের যে দাবি যে তাদের যে এনবিআর যে ভাগ করা হয়েছে, দুটি বিভাগ করা হয়েছে, ইমপ্লিমেন্টেশন এবং আইন প্রণয়ন, এই দুটি ভাগ রোধের জন্য তারাই আসলে আন্দোলন করছে। এবং সাথে তাদের আরেকটি দাবি যোগ হয়েছে, সেটা হলো এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ। এখানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবির কারণটি তারা যেটি বলছেন যে এনবিআর এর চেয়ারম্যান ফ্যাসিস্ট আমলে আসলে নিয়োগ হয়েছেন এবং এই আন্দোলনে এনবিআর চেয়ারম্যান কিন্তু একাত্মতা প্রকাশ করেননি এবং এই আন্দোলনের বা এই আন্দোলনকারীদের দাবি মেনে নিতে, তাদের দাবি বাস্তবায়ন করতে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী ১ তারিখ অর্থাৎ মঙ্গলবারও কিন্তু একটি আলোচনার কথা রয়েছে। কিন্তু সেই আলোচনায় কিন্তু কি হবে না হবে বা সেখান থেকে কি রেজাল্ট আসতে পারে এই এনবিআর এর এই আন্দোলনকারীদের পক্ষে, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু তার আগে এনবিআর এই কর্মকর্তারা কিন্তু কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছেন এবং তাদের যে দাবিটা, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভ্যাট এবং ট্যাক্স কার্যক্রম, বিশেষ করে কাস্টমস হাউস কিন্তু বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু আমদানি এবং রপ্তানি একদম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বলে বলা যায়। আর এই কারণে যে যদি আমদানি রপ্তানি স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু এটি বাংলাদেশের অর্থনীতিতে এক বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে আমদানি যদি বন্ধ হয় তাহলে কিন্তু খাদ্যদ্রব্য বা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে এবং রপ্তানি বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের যে রিজার্ভ রয়েছে, রিজার্ভটাও কিন্তু কমে যাবে এবং দেশের অর্থনীতি কিন্তু এক ধরনের দীর্ঘমেয়াদে কিন্তু বড় এক ধরনের রক্তক্ষরণের মধ্য দিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের সবশেষ আপডেট। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম এনবিআর এর আন্দোলনের খবরাখবর। 1 জুলাই থেকে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নূর হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে।
জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে শেখ হাসিনার পদত্যাগে এক দফার ঘোষণার দিন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দেন নাহিদ ইসলাম। আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানায় এনসিপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ঐক্য পরিষদ। সকাল থেকে ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের আন্দোলনরত কর্মীরা। এ সময় তারা জানান, সরকার সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলবে। সরকার আলোচনা ডাকলে আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে আলোচনায় এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবি জানাবেন তারা। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্ধ রয়েছে ভ্যাট, ট্যাক্স কার্যালয়, কাস্টমস হাউস ও আমদানি রপ্তানি কার্যক্রম। এতে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল তার মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। দর্শক, এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, আপনি সকালে যেমনটি জানাচ্ছিলেন যে আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, এই মুহূর্তে কিন্তু এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছেন, এখন তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন তাদের যে দাবির পক্ষে। তাদের দাবি কিন্তু একটি এখন এসে দাঁড়িয়েছে, সেটি হলো রোড টু এনবিআর, সাথে এনবিআর যে চেয়ারম্যান আব্দুর রহমান তার পদত্যাগ। তারা বলছেন যে যত যাই হোক না কেন এনবিআর চেয়ারম্যান যদি তাদের পদত্যাগ না করেন তাহলে তারা কোনো ধরনের যে সরকারের যে আশ্বাস সেটি তারা মেনে নেবেন না এবং তারা তাদের আন্দোলনটা কিন্তু চালিয়ে যাবেন। আপনি জানেন যে আন্দোলনের কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভ্যাট, ট্যাক্স, কাস্টমস হাউসগুলো বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে। প্রতিদিন কিন্তু হাজার হাজার কোটি টাকার আমদানি রপ্তানি হয়ে থাকে। সেই আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে কিন্তু যে ধরনের ক্ষতি হচ্ছে সেটি আসলে পুষিয়ে কিভাবে নেওয়া হবে, সেক্ষেত্রে এনবিআর কর্মকর্তা যেটি বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা অতিরিক্ত কাজ করবেন এবং অতিরিক্ত ডিউটি করে তারা সেই ক্ষতিটা পুষিয়ে দেবেন। তবে আগামী 1 তারিখে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে তারা যেটি বলছেন যে বৈঠকটি আরও কাছাকাছি নিয়ে আসা হোক, প্রয়োজন হলে আজকে বা কালকের মধ্যে করা হোক। তারা চাচ্ছেন যে খুব দ্রুত যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আন্দোলনটি থামিয়ে দেবেন এবং যে ধরনের সংকট তৈরি হয়েছে এনবিআরকে ঘিরে, রাজস্ব বোর্ডকে ঘিরে, সেটি খুব দ্রুত তারা এই সংকটটা কাটিয়ে ওঠা যাবে। আপনি জানেন যে বাজেট কিন্তু প্রণয়ন করা হয়েছে, বাজেট পাশও হয়ে গেছে। সেই বাজেটে কিন্তু 5 লাখ কোটি টাকা এনবিআরের মাধ্যমে কিন্তু রাজস্ব আদায়ের কথা রয়েছে এবং সেটি কিন্তু যদি ধরা হয় সেইটি কিন্তু এখন স্থবির হয়ে গেছে এবং প্রতিদিন হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করার কথা সেটিও কিন্তু এখন স্থবির হয়ে গেছে। যত দ্রুত সম্ভব
এই আন্দোলন যত দ্রুত সম্ভব থামানো গেলে সেটি সবার জন্য, দেশের জন্য এবং এনবিআর জন্য, সব পক্ষের জন্য ভালো হবে বলে আশা করা হচ্ছে। শুভন, এই ছিল আমার কাছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের খবর। দর্শক, সহকর্মী সেলিম মালিক জানাচ্ছিলেন এনবিআর এর আন্দোলনের খবর। সংবিধান সহ বিভিন্ন বিষয় সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। 3 দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করেন, শহীদ আবু সাঈদ দিবসে জুলাই সনদ সই করবে সব রাজনৈতিক দল। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐকমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গেল বৃহস্পতিবারের আলোচনায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এ বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। এটা আগামীকাল, আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিম, আজকের বৈঠকের আলোচনার এজেন্ডা কি? কয়টা রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত আছেন আজকে? হ্যাঁ শোভন, প্রথমত আজকে বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে 4টি, অর্থাৎ এর আগের দিনই সবশেষ যে গত বুধবার যে বৈঠকটি হয়েছিল সেদিনে 4টি এজেন্ডা নির্ধারিত হয়েছে। 4টি এজেন্ডার ভিতরে প্রথম এজেন্ডা হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ কমিটি, এবং 2 নম্বর যেটি সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া, এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে উচ্চ কক্ষের যেটি ক্ষমতা এবং কার্যাবলী। মূলত এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে যেদিন আলোচনা হয়েছিল সেদিন আলোচনা মূলত শেষ হয়েছিল প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর হবে সেটির ব্যাপারে অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাদের একটি দ্বিমত ছিল, কিন্তু শেষ দিনের আলোচনায় আমরা দেখেছিলাম যে বিএনপি এই বিষয়ে একমত হয়েছে যে 10 বছরের উপরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং পরবর্তীতে এবং ওই বৈঠকেও বিএনপি এই বক্তব্যের পক্ষে তাদের মতামত তুলে ধরেছে। তারা বলেছে যে ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আবার জাগ্রত না হয়, আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে কারণেই মূলত এই প্রক্রিয়াটিতে তারা 10 বছর মেয়াদে মানতে রাজি। যদিও তারা বলেছে এনসিসি অর্থাৎ সাংবিধানিক কাউন্সিল যেটি রয়েছে সেটি যেন না করা হয়, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো, এই বিষয়গুলো নিয়ে তারা দ্বিমত করেছে। এরকম একটি শর্তের জায়গা থেকে তারা 10 বছরে আলোচনা করেছে যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল হতে পারে। আর যেটি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে মোট অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা কয়টি, প্রথম দিন আমরা দেখেছিলাম দ্বিতীয় দফার আলোচনায় 29টি রাজনৈতিক দল এসেছিল, জামাত প্রথম দিন আসেনি। তাছাড়া এরপর থেকে আমরা দেখেছি যে 30টি রাজনৈতিক দলই এই সংলাপে অংশ নিচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন যে সংলাপ করছে ধারাবাহিকভাবে, দ্বিতীয় দফার আজকে 7ম দিন। এই 7ম দিনের আলোচনায় আমরা দেখেছি যে আমন্ত্রিত রাজনৈতিক দল 30টি, এর ভিতরে অনেকগুলো রাজনৈতিক দলই 11টার বৈঠক শুরুর আগে চলে আসছে, কিন্তু রাস্তায় একটু ট্রাফিক থাকার কারণে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে খানিকটা দেরি করেছে। তো বলা যায় যে রাজনৈতিক দলগুলো যেহেতু 30টিকে আমন্ত্রণ করা হয়েছে এবং সবশেষ এখন পর্যন্ত আমরা ভিতরে যে দেখিনি, তবে উল্লেখযোগ্য কেউ আসেনি এরকম খবর আমাদের কাছে আসেনি। এবং আমরা দেখেছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে অংশ নিয়েছে। জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল এসেছে, এবং এনসিপির আক্তার হোসেন সদস্য সচিব যিনি রয়েছেন তার নেতৃত্বে তাদের একটি দল এসেছে। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে। আলোচনা প্রথম পর্বে চলছে, এরপরে দুপুরে 2টার দিকে বিরতি দেওয়া হবে, তারপরে বিরতির পর আবারও আলোচনা হবে এবং তারপরে আমরা আলোচনার অগ্রগতি জানাতে পারবো। তো শোভন, এই হচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সবশেষ খবর।
মুকসিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলাটি পিআইবিতে হস্তান্তর করা হয়েছে। আজ গ্রেপ্তারকৃত হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়। তবে দ্বিতীয় দফায় কোনো রিমান্ড চাইবে না বলে জানায় পিআইবি। এর আগে শেখ হাসিনা সহ সাবেক 3 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এই মামলার জেরে গত 22শে জুন নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরে তাকে 2 দফায় 7 দিনের রিমান্ড দেয় আদালত। এরপর গেল বুধবার নুরুল হুদাকেও একই মামলায় গ্রেফতার করা হয়। এরপর তাকে 3 দিনের রিমান্ড দেয় আদালত। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ এ মামলার অভিযোগে গঠনের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এ মামলায় পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়। আইনজীবী কুতুবুদ্দিনকে তাদের পক্ষে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন, ইমন ও ইজারুল। এদিকে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার রাসাদুজ্জামান মিয়া, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ 62 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। ঝালকাঠিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লবণ চাষ শুরু হয়েছে। লবণ কারখানার অবশিষ্ট কাদামাটি দিয়ে সূর্যের আলোতে লবণ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন 2 চাষি। আয় করছেন লাখ লাখ টাকা। নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। চাষিরা বলছেন এসব লবণ মূলত মাছের ঘের বা গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার হচ্ছে। ঝালকাঠি থেকে KM সবুজে পাঠানো রিপোর্ট। কক্সবাজার থেকে কাঁচামাল এনে ঝালকাঠির 6টি কারখানায় এভাবে লবণ উৎপাদন করছেন আবু হানিফ ও মিজানুর রহমান। 3 একর জমি লিজ নিয়ে 6 মাস আগে বাণিজ্যিকভাবে লবণ চাষ শুরু করেন তারা। এরই মধ্যে আয় করছেন লাখ লাখ টাকা। চাষিরা জানায় লবণ তৈরিতে সমুদ্রের নোনা পানি ও সূর্যতাপের প্রয়োজন হয়। তবে এ জেলায় সমুদ্র না থাকলেও আশেপাশের লবণের মিল থেকে ফেলে দেয়া কাদামাটি কম দামে কিনে এনে অভিনব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে লবণ। এসব লবণ মূলত মাছের ঘের ও গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি লবণ মিলে থেকে ওই যে লবণ বানাবার পরে যে একটা পাউডার বাইরে ওইটা বিক্রি করে, ওইটা আমরা কম টাকায় কিনে আনি এখানে এটা ধোলাই করিয়া পানি খোলায় দিই, খোলায় দেওয়ার পর লবণ হয়, এটা গোলায় রাখি, এরপরে বিক্রি হয়। লবণ চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। উদ্যোক্তা এবং লবণ যারা চাষ বা উৎপাদন করছেন তাদেরকে বিসিক সর্বাত্মক সহায়তা করতে বদ্ধপরিকর, বিশেষ করে কারিগরি এবং আর্থিক সহায়তা। জেলার গাবখান ও চামটা এলাকায় প্রায় 3 একর জমিতে লবণ চাষে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এনবিআর ঐক্য পরিষদের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অনেকটা অচলাবস্থা বিরাজ করছে। যদিও অর্থ উপদেষ্টার সাথে বিকেলে বৈঠকে বসবে আন্দোলনকারীদের 20 সদস্যের প্রতিনিধি দল। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনের সমর্থনে সকাল থেকে ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, সরকার সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলবে। সরকার আলোচনায় ডাকলে আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে আলোচনায় এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবি জানাবেন। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্ধ রয়েছে ভ্যাট, ট্যাক্স কার্যালয়, কাস্টমস হাউস এবং আমদানি রপ্তানি কার্যক্রম। এতে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল তার মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে।
এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কাজ স্থবির হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানির বেশিরভাগ পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। সকাল থেকে জাহাজে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, এনবিআর এর শাটডাউন কর্মসূচি চলায় কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন কাজ করছেন না। এর ফলে বন্দর কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে কন্টেইনার এবং পণ্য জট চরম আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বেনাপোল এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দর্শক, এনবিআর কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেলিম, আমরা জানি বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? ফারজানা, এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের একটি টিম কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 জনের টিমের মধ্যে 10 জন হলো কাস্টমস ক্যাডার এবং কর ক্যাডার। এই কাস্টমস এবং কর ক্যাডারের 20 জন কর্মকর্তা এরই মধ্যে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছে গিয়েছেন এর মধ্যে, কারণ সোয়া 1টার সময় তারা আমাদের জানিয়েছেন তারা যাচ্ছেন। তবে এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি বড় সংকটের সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। কারণ এই যে প্রায় এই এনবিআরকে ভেঙে দুটি ভাগ করাকে কেন্দ্র করে যে কর্মকর্তাদের যে আন্দোলন চলছে, এতে করে কিন্তু কাস্টমস বা ভ্যাট বা এখন যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। আবার এই কারণে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি করা যাচ্ছে না এবং যে ধরনের ভ্যাট এবং ট্যাক্স এনবিআর কর্মকর্তারা সংগ্রহ করার কথা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাজেট ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে। সেই বাজেটের জন্য কিন্তু 5 লাখ কোটি টাকার একটি টার্গেট রয়েছে এনবিআর কর্মকর্তাদের কাছে, সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছে, এটির একটি বড় যে ক্ষতি হলো সেই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে নেবেন। তারা বলছেন যে এই যে এতদিন যে তারা আন্দোলন করলেন, তারা অতিরিক্ত ডিউটি করে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে যে 4টায় যে সংবাদ সম্মেলন হবে বা 4টায় যে আলোচনা হবে অর্থ উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কি ধরনের দাবি তারা জানাবেন। তাদের প্রধান দাবি তারা যেটা বলছেন যে তারা অবশ্যই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান এবং এই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের দাবি বা কোনো ধরনের আশ্বাস তারা মেনে নেবেন না। একই সাথে এই আন্দোলন চলাকালে তাদের ওপর যে ধরনের দমন পীড়ন হয়েছে বা তাদের এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেটিরও এক বিচার চান বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং এই 4টার সময় আলোচনা শুরু হবে। সেই 4টার সময় আলোচনা শুরু হওয়ার পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা চলতে পারে এবং আলোচনার পর এখান থেকে আমাদের জানানো হয়েছে সন্ধ্যা বা রাতের দিকে এখানে সংবাদ সম্মেলন করে জানানো হবে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং সেটি কি সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, তারা কি আন্দোলন থেকে সরে দাঁড়াবেন কিনা, সেই বিষয়টি আমরা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানতে পারবো। তো ফারজানা, এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম এনবিআর আন্দোলনের খবর। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কাজ স্থবির হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানির বেশিরভাগ পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। সকাল থেকে জাহাজে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, এনবিআর এর শাটডাউন কর্মসূচি চলায় কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন কাজ করছেন না। এর ফলে বন্দর কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে কন্টেইনার এবং পণ্য জট চরম আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বেনাপোল এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দর্শক, এনবিআর কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেলিম, আমরা জানি বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? ফারজানা, এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের একটি টিম কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 জনের টিমের মধ্যে 10 জন হলো কাস্টমস ক্যাডার এবং কর ক্যাডার। এই কাস্টমস এবং কর ক্যাডারের 20 জন
কর্মকর্তা এরই মধ্যে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছে গিয়েছেন এর মধ্যে, কারণ সোয়া 1টার সময় তারা আমাদের জানিয়েছেন তারা যাচ্ছেন। তবে এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি বড় সংকটের সমাধান হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। কারণ এই যে প্রায় এই এনবিআরকে ভেঙে দুটি ভাগ করাকে কেন্দ্র করে যে কর্মকর্তাদের যে আন্দোলন চলছে, এতে করে কিন্তু কাস্টমস বা ভ্যাট বা এখন যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। আবার এই কারণে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি করা যাচ্ছে না, এবং যে ধরনের ভ্যাট এবং ট্যাক্স এনবিআর কর্মকর্তারা সংগ্রহ করার কথা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাজেট ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে, সেই বাজেটের জন্য কিন্তু 5 লাখ কোটি টাকার একটি টার্গেট রয়েছে এনবিআর কর্মকর্তাদের কাছে, সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছে এটির একটি বড় যে ক্ষতি হলো, সেই ক্ষতি তারা আসলে কীভাবে পুষিয়ে নেবেন। তারা বলছেন যে এই যে এতদিন যে তারা আন্দোলন করলেন, তারা অতিরিক্ত ডিউটি করে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে যে 4টায় যে সংবাদ সম্মেলন হবে বা 4টায় যে আলোচনা হবে অর্থ উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কী ধরনের দাবি তারা জানাবেন। তাদের প্রধান দাবি তারা যেটা বলছেন যে তারা অবশ্যই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান, এবং এই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের দাবি বা কোনো ধরনের আশ্বাস তারা মেনে নেবেন না। একই সাথে এই আন্দোলন চলাকালে তাদের ওপর যে ধরনের দমন পীড়ন হয়েছে বা তাদের এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেটিরও বিচার চান বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং এই 4টার সময় আলোচনা শুরু হবে, সেই 4টার সময় আলোচনা শুরু হওয়ার পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা চলতে পারে, এবং আলোচনার পর এখান থেকে আমাদের জানানো হয়েছে সন্ধ্যা বা রাতের দিকে এখানে সংবাদ সম্মেলন করে জানানো হবে আসলে কী ধরনের আলোচনা হয়েছে, এবং সেটি কি সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, তারা কি আন্দোলন থেকে সরে দাঁড়াবেন কিনা, সে বিষয়টি আমরা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানতে পারবো। তো ফারজানা, এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম এনবিআর আন্দোলনের খবর। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে আজ এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবীরা বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। রিভিউকারী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বকীয়তা নিশ্চিত হলো। তিনি বলেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যে প্রহসনের জন্ম হয়েছিল তা আজকের রায় অবসান হলো। এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে, এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে তা বিএনপির নামে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দোসররা তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, তাদের কাছে প্রচুর টাকা আছে, এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই, তাতে ওইটারই প্রতিফলন বলে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের লজিস্টিক ইকোসিস্টেমকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে উদ্ভাবনী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। রাজধানীর মতিঝিলের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, একই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রতিকূল প্রভাব মোকাবেলায় লজিস্টিক খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নের
পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, দুর্নীতি কমানো এবং পণ্যের দ্রুত পরিবহনে জাতীয় একক প্ল্যাটফর্মগুলোকে সম্প্রসারিত এবং একীভূত করা উচিত। লজিস্টিক সেক্টর বিকাশের জন্য সড়ক, রেল, আকাশ, সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌপথ জুড়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন। পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো অবস্থাতে এই ষড়যন্ত্র সফল হবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। তিনি অভিযোগ করেন, সব রাজনৈতিক দল যখন ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করতে পারে তারা। দুপুরে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, এনবিআর এর কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে। এর আগে এনবিআর এর অচলাবস্থা নিরসনে বিকেল 4টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানায় আন্দোলনকারীরা। এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরকারের রাজস্ব আদায় কার্যক্রম। সচিবালয়ে আসলে আমাদের একটা গ্রুপ গিয়েছে, কিন্তু সেখানে যেয়ে দেখে যে আসলে অর্থ উপদেষ্টা মহোদয়ের কোনো শিডিউলড মিটিং সেই সময় ছিল না। তারা আসছে রাস্তায়, এই কারণেই আমরা আপনাদেরকে সঠিক একদম সিদ্ধান্তটা জানাতে পারছি না এই মুহূর্তে। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন তথাকথিত পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী, এমন কথা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছেন। আলোচনায় আসার আহ্বান জানালেও তারা তা অগ্রাহ্য করেছেন। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে বলেও উল্লেখ করা হয়। শীঘ্রই আন্দোলনকারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে তাদের সরে আসা উচিত। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের আলোচনা আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি উল্লেখ করে কমিশনের সহ সভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, যদিও কিছুটা শঙ্কা রয়ে গেছে। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের সংলাপের শুরুতে তিনি একথা বলেন। 3 দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করেন, শহীদ আবু সাঈদ দিবসে জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরিতে ঐক্যমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গত বৃহস্পতিবারের আলোচনায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এ বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে বিএনপির শর্ত ছিল, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। এটা আগামীকাল, আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে।
দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক করছেন সকলে এবং এই মুহূর্তে কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সীমিত করা হয়, কাঠামোগত পরিবর্তন করা হয় এবং এর দায়িত্বের পরিধিটাও সীমিত করে ফেলা হয়। আমরা যখন এর কাঠামোগত প্রস্তাবটা দিয়েছিলাম তখন এমনকি যারা এই ধরনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তারাও আরও বিস্তারিত জানতে চেয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এর বিস্তারিত উপস্থাপন করেছিলাম যে শুধুমাত্র কাঠামোগত দিক না, বিশেষ করে কার্যপরিধির প্রশ্ন। আমরা বলেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে 6টি কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এগুলি হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে যে এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কক্সবাজারের রামুতে এক যুবতীকে ধর্ষণের চেষ্টাকালে মন্নান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় এক যুবতীকে বাড়িতে ঢুকে সন্ত্রাসী আব্দুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। পরে ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় ধর্ষক মন্নান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মন্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 12 শিক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা কাটিয়ে তারা আজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকালে কলেজে গিয়ে ওই শিক্ষার্থীরা জানতে পারেন তাদের প্রবেশপত্র প্রস্তুত হয়নি। বিষয়টি জানাজানি হলে কলেজের গাফিলতির কারণে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি পাঠায়। তদন্ত শেষে গতরাতে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়। এর ফলে অনিশ্চয়তা কাটিয়ে তারা রবিবার থেকে পরীক্ষায় অংশ নেয়। রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় ও গণ অভ্যুত্থানের পূর্ণতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা RDRS এর বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির সহ বিচার বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন। এ সময় বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসন, দ্রুত পৃথক সচিবালয় স্থাপন সহ বিচারকদের প্রিভিলেজ নিশ্চিত করার জন্য সরকার ও আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় রংপুর বিভাগের 8টি জেলার ও দায়রা জজ সহ বিচার বিভাগের শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে নাশকতার অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনারের বিরুদ্ধে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 25 জুন কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। মিনারের বাসাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু আলামত উদ্ধার করেছে। সিরাজগঞ্জের কাজীপুরে হবিবুর রহমান হবি হত্যার মামলায় 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় প্রদান করেন। হাবিবুর রহমানকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। 2014 সালে হাবিবুর রহমানের হত্যা মামলায় আসামি করে কাজীপুর থানার মামলা দায়ের করেন নিহতের ছেলে আবুল কালাম।
9 দফা দাবিতে প্রশাসন ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সকালে মার্চ ফর আওয়ার রাইটস শিরোনামে ক্যাম্পাসের প্যারিস রোডে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার রোড ম্যাপ ঘোষণা, ক্যাম্পাসে 24 ঘন্টা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চালু, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন সহ মোট 9টি দাবি তুলে ধরেন তারা। শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধন শেষে চরবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। এ সময় বক্তারা জানান, পদ্মা মেঘনার বেষ্টিত ওই চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সোহেল ব্যাপারীর নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি দাবি জানান তারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান শাটডাউন কর্মসূচি পরিকল্পিত এবং দূরভিসন্ধিমূলক উল্লেখ করে অবিলম্বে আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হবে না বলে জানিয়ে দেন। এমন প্রেক্ষাপটে বিকেলে আবারও দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সেলিম মালিকের রিপোর্ট। গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগ করে সরকারের প্রজ্ঞাপন জারির পর থেকে এর প্রতিবাদে দফায় দফায় কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা, যা পরবর্তীতে চেয়ারম্যান অপসারণের এক দফায় রূপ নেয় এবং শনিবার থেকে শুরু হয় মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে কার্যত সারা দেশে রাজস্ব আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মাঝে বিরতি দিয়ে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন ঠেকাতে এবার কঠোর অবস্থানের কথা জানালো সরকার। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আন্দোলন পরিকল্পিত, আইন বিরোধী ও জাতীয় স্বার্থ পরিপন্থী। এই কর্মসূচি এখনই না থামালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এদিকে রোববার আন্দোলনকারীরা আলোচনায় বসার আগ্রহ দেখালে তাদের সাথে বসতে অস্বীকৃতি জানান অর্থ উপদেষ্টা। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে। এরপরও অনড় অবস্থানে এনবিআর কর্মকর্তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এদিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এনবিআর এর চলমান আন্দোলনের সাথে দুদকের অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানায় সংস্থাটি। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8ই আগস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না বলেও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভুয়া এবং হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তন করেছে সরকার। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মামলা পরিচালনায় সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। একটা নতুন বিধান করেছি, সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না,
তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময়মতো জাতীয় সনদ তৈরিতেও। এমন তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক পদে নিয়োগ কমিটির বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছয়নি তারা। বিএনপির দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন তারা, আর সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখবে বলে জানিয়েছে এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাননীয় সহসভাপতি 3 দিন বন্ধ থাকার পর রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটা সমর্থন করেন, যারা এটা সমর্থন করছেন না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলেছে। 3 দিন আলোচনার পরেও জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয়, তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকা উচিত না। রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও হতে পারে বলে আশঙ্কা জানায় এবি পার্টি। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামাতের। সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে। তো এই দিকটা কিভাবে মিনিমাইজ করা যায়, একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠনে এখনো আগের অবস্থানে বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে তারা। তবে মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলে অভিযোগ এনসিপির। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। আগামী 2 দিন পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে বলে মনে করে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এই ঘটনার সম্প্রীতি বিনষ্ট এবং রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ঘটনা নির্মম এবং ঘৃণ্য উল্লেখ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি।
এদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটি গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি মহাসচিবের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের নানা দিকের পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জানতে চান কানাডার হাইকমিশনার। পরে ব্রিফিংয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমির খসরু বলেন, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে। কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু। মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করো, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না, আরও সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে, আরও তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা এবং চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশে আগামী 15 দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী 14 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে। কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করা হয়। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণের মাধ্যমে গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জানান বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, 2015 সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে, সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে 2 দিন পর 16টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয় তাকে। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি, ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পেতেই ট্রাইব্যুনালে গেছেন বাদীর পরিবার। বিগত সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে জঞ্জালের পাহাড়ে পরিণত করা হয়েছিল অভিযোগ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন এবং সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জেম, খাদেমরা বেতন পাবেন। হিফজুল কুরআন এবং সিরাত প্রতিযোগিতায় সারা দেশ থেকে 6টি ক্যাটাগরিতে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সনদ পান প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ। প্রশিক্ষণে ভালো ফলাফলের জন্য দেশের 8 বিভাগ থেকে 3 জন করে 24 জনকে শ্রেষ্ঠ ইমামের বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত 1 যুগ ধরে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজিত হয়নি বরিশালে, তাই অঞ্চলটিতে আবারও ক্রিকেট ফেরাতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি। রোববার বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন তিনি। বিপিএলে ফরচুন বরিশাল দারুণ সফল দল হলেও বরিশালের আঞ্চলিক ক্রিকেট মৃতপ্রায়। 12 বছর ধরে সেখানে লিগ অনুষ্ঠিত হয় না। তবে এই পরিস্থিতি পরিবর্তন করতে চান আমিনুল ইসলাম। মাঠে সংস্কার কাজ চলমান থাকায় খুব দ্রুতই লিগ আয়োজন সম্ভব নয়, তবে মাঠে ক্রিকেট ফেরাতে চান বুলবুল। সংস্কার কাজ সম্পূর্ণ হলে এই স্টেডিয়ামকে বিপিএল এর ভেন্যু হিসেবেও বিবেচনা করবে বিসিবি। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে। তবে এটা ঠিক, এটা সময়ের ব্যাপার। আপনাদের সকলের সাহায্যের দরকার। আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাআল্লাহ। ফরচুন বরিশাল কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি, বরিশালের টিম। তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ফেসিলিটি নিয়ে ফার্স্ট ট্র্যাক কাজ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা চিন্তা করে দেখব।
জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩ অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই বিপ্লবের ইশতেহার এবং ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই পদযাত্রা করবে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে দলের মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে, যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। ১৬ জুলাই শহীদ দিবস পালনের আহ্বান জানিয়ে মসজিদ মন্দির সহ সব উপাসনালয়ে জুলাইয়ের শহীদদের জন্য দোয়া করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছিল। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের ব্যর্থতা সামনে এনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার ঘোষণার দিন ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণাও দেয় এনসিপি। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমতের স্বার্থে, এবং ৩১ ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমাবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে, একটা জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা ১ বছরের মধ্যেই আসলে করা উচিত। ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদী ও স্বৈরশাসন থেকে জাতির মুক্তি মিলেছে দাবি করে দিনটিকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি জানায় এনসিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।